বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ড সেগমেন্টে বর্তমানে 12 থেকে 20,000 টাকার রেঞ্জে বেশ কয়েকটা অপশন আমাদের হাতে রয়েছে। যত বেশি অপশন তত বেশি কম্পিটিশন এবং রেজাল্ট হিসেবে আমাদের তত বেশি সুবিধা। আজকের এই 5-ওয়ে জিপিইউ ব্যাটেলের কার্ডগুলো আমরা সংগ্রহ করেছি startech.com.bd এর রিগ হাউস ব্রাঞ্চ অর্থাৎ মাল্টিপ্ল্যানে তাদের যে ডেস্কটপ পিসি স্পেশাল ব্রাঞ্চটা রয়েছে সেখান থেকে। ধন্যবাদ তাদেরকে এই 5টা কার্ড আমাদেরকে লোনে দিয়ে এই ভিডিওটা তৈরি করতে হেল্প করার জন্য। তো এই 12 থেকে 20,000 টাকার মধ্যে এত অপশনের মধ্যে কোন গ্রাফিক্স কার্ডটা আপনার জন্য ঠিক সেই জিনিসটা টেস্ট করার জন্য আমাদের হাতে আছে আজকে 5টা গ্রাফিক্স কার্ড এবং আপনাদের সাথে আছি আমি। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। চলুন প্রথমেই আজকের 5-ওয়ে শোডাউনে কোন 5টা গ্রাফিক্স কার্ড আছে সেগুলোর সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। প্রাইসিং এর দিক থেকে লোয়েস্ট টু হাইয়েস্ট এই অর্ডারের প্রথমেই থাকছে ম্যাক্সান RX 580 2040 SP 8GB বিগ ম্যাক হোয়াইট কার্ডটা। বাইরে থেকে কার্ডটাকে RX 580 2040 SP বলা হলেও মনে মনে এটা আসলে একটা RX 570। এই বিষয়ে আরো জানতে হলে এই কার্ডগুলোর উপরে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে, সেই রিভিউগুলো দেখে আসতে পারেন। সাধারণত গ্রাফিক্স কার্ডগুলো ফ্যাক্টরি থেকে কিছুটা ওভারক্লকড অবস্থায় বাজারে আসে, কিন্তু এই কার্ডটির ফর্ম ফ্যাক্টরের কথা মাথায় রেখে সম্ভবত ফ্যাক্টরি থেকে অন্যান্য RX 580 2040 এসপির তুলনায় এই কার্ডটা কিছুটা আন্ডারক্লক। এই ভিডিওটির রেকর্ডিং চলাকালীন সময়ে এই কার্ডটির বর্তমান বাজার মূল্য কম্পিউটার ইম্পোর্টার.com এর মতে 11,800 টাকা। আমাদের সেকেন্ড কার্ডটা হচ্ছে প্যালাদিন RX 5500 XT 8GB কার্ডটা। সাদা এবং কালো এই দুইটা অ্যাস্থেটিকই এই কার্ডটা পাওয়া যায়। আমাদের টেস্টিং করা হয়েছে সাদা ইউনিটটাতে। এই কার্ডটার প্রাইসিং বেশ ভালো, মাত্র 15,000 টাকা। কিছুদিন আগে আমাদের পাবলিশ হওয়া একটা কম্পারিজন ভিডিওতে আমরা প্যালাদিনের RX 580 2040 SP কার্ডটি কম্পেয়ার করেছিলাম অন্যান্য বেশ কিছু কার্ডের সাথে। এক্সেসিভ পাওয়ার ড্র এবং আন্ডার পারফর্মিং ইস্যু সেই কার্ডটাই ছিল। এই কার্ডটি তো সেই একই সমস্যা রয়েছে কিনা সেটা দেখার বিষয়। প্রাইসিং এর সিঁড়ি বেয়ে এর পরের ধাপে আমাদের হাতে রয়েছে গুনির ইন্টেল আর্ক A380 ফোটন 6GB OC কার্ডটার ফিচার সেট এবং প্রাইসিং কাগজে কলমে বেশ দারুণ। আজকের টেস্টিং সুটে AI এক্সিলারেশন এবং রে ট্রেসিং এর জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার সাপোর্ট একমাত্র এই কার্ডটাতেই রয়েছে। তবে গ্রাফিক্স কার্ডের প্রতিযোগিতায় ইন্টেল অপেক্ষাকৃতভাবে নতুন, কাজেই সেই ফিচার সেটগুলো কতটা কাজে আসছে, সেই সাথে ইন্টেল সফটওয়্যার দিক থেকে তাদের এই গ্রাফিক্স কার্ডগুলোর অন্যান্য ব্র্যান্ডের কার্ডগুলোর তুলনায় কতটুকু সাপোর্ট দিতে পারছে, অর্থাৎ এর ড্রাইভারের এখনকার কি অবস্থা সেটাও যাচাই বাছাই হবে। এই কার্ডটার বর্তমান মূল্য হচ্ছে 16,500 টাকা। আমাদের সিলেক্টেড প্রাইসিং ব্র্যাকেটে এনভিডিআর একমাত্র প্রতিনিধি হচ্ছে MSI GTX 1650 Ventus XS OC V3 4GB গ্রাফিক্স কার্ডটা। প্রাইসিং এর দিক থেকে এই কার্ডটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ। স্টারটেকের ওয়েবসাইট অনুযায়ী এর বর্তমান মূল্য 20,500। তবে প্রাইসিং অনেকটা স্টক এবং ডিমান্ডের উপর নির্ভর করে, কোথাও কোথাও এই কার্ডটা এর থেকে একটু কম প্রাইসে পাওয়া গেলেও যেতে পারে। আজকের 5-ওয়ে জিপিইউ শোডাউনে শুধুমাত্র এখন যে কার্ডটার কথা আমরা বলবো এইটারই কোনো প্রাইস নাই, অর্থাৎ প্রাইসলেস। সোজা বাংলায় মার্কেট আউট। এটা হচ্ছে অরিজিনাল RX 570 4GB কার্ডটা। এই কার্ডটা টেস্টিং এ অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে প্রথমত ম্যাক্সানে RX 580 2040 SP কার্ডটা একটা স্ট্যান্ডার্ড RX 580 2040 SP কার্ড থেকে খানিকটা আন্ডারক্লকড, কাজে RX 580 2040 SP মনে মনে RX 570 কার্ডের ঠিক প্রপার রিপ্রেজেন্টেশন নাই। তার উপর যেখানে আমাদের টেস্ট সুটে কিনা GTX 1650 মতো ভালো রকম ওভারক্লকড একটা ভ্যারিয়েন্ট টেস্ট করা হচ্ছে, সেখানে স্টক স্পিডের চেয়েও কমে অপারেট হচ্ছে, এরকম একটা কার্ডের সাথে কম্পারিজন করা খুব একটা ফেয়ার না। দ্বিতীয়ত 4GB থেকে 8GB তে একই সেম চিপ যদি আপগ্রেড করা হয় তাহলে কি পরিমাণ পারফরমেন্সের ডিফারেন্স আসে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। এই কার্ডটাকে একটা মেজারিং স্টিক, কন্ট্রোল পয়েন্ট বা রেফারেন্স যে কোনো নামেই ডাকতে পারেন, তবে আশা করি বুঝে গিয়েছেন যেটা বলতে চাচ্ছি। চলুন এবার দেখে নেই আজকে টেস্ট সিস্টেমের কনফিগারেশন কি। প্রসেসর হিসেবে ছিল AMD Ryzen 5 5600। প্রসেসরটিকে সামান্য পিবিও ওভারক্লক করা হয়েছে 4.65 GHz এ। র‍্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কিংস্টন Fury Beast 3200 MHz এর দুইটা 8GB স্টিক। এই মডিউলগুলোকে ওভারক্লক করা হয়েছে 3600 MHz এ। সিপিইউ কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপকুলের AK620। মাদারবোর্ড রয়েছে অ্যাজরকের B550M Pro 4। পিএসইউ হিসেবে ব্যবহার হচ্ছে ডিপকুলের PM750D 750 ওয়াট 80+ গোল্ড রেটেড পিএসইউ। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হয়েছে উইন্ডোজ 11 23H2। AMD RX 570 4GB এবং ম্যাক্সান RX 580 2040 SP 8GB কার্ড দুইটা টেস্টিং এ ব্যবহার করা হয়েছে AMD Adrenalin 23.11.1, যা কিনা পোলারিস আর্কিটেকচারের জন্য লেটেস্ট ড্রাইভার সেট। প্যালাডিন RX 5500 XT 8GB কার্ডটি টেস্ট করার জন্য আমরা ইউজ করেছি AMD Adrenalin 23.12.1 ড্রাইভার সেট। গুনির ইন্টেল আর্ক A380 কার্ডটা টেস্ট করেছি আমরা ড্রাইভার ভার্সন 101.5074 দিয়ে। MSI GTX 1650 Super OC V3 কার্ডটা আমরা টেস্ট করেছি ড্রাইভার ভার্সন 546.33 দিয়ে। তো এই হচ্ছে আমাদের টেস্ট কনফিগারেশন। চলুন এবার একটু মেথোডোলজিটা বুঝে নেই। যারা আমাদের জিপিইউ রিভিউগুলো দীর্ঘ বছর ধরে দেখে আসছেন তারা মোটামুটি পরিচিত, তারপরও আজকেও এক্সপ্লেইন করা যাক। আমাদের টেস্টে রয়েছে খুব রিলেভেন্ট 5টা সিনথেটিক বেঞ্চমার্ক এবং এর পাশাপাশি নতুন এবং পুরনো
সম্পূর্ণ মিলিয়ে বেশ কিছু স্পোর্টস গেম এবং ব্লকবাস্টার ট্রিপল এ টাইটেল, এক্স্যাক্টলি বলতে গেলে 14টা গেম আমরা টেস্ট করেছি। এগুলোর ইন গেম পারফরমেন্সের সাথে সাথে যদি ইন গেম বেঞ্চমার্ক থেকে থাকে সেগুলো রান করা হয়েছে এবং প্রত্যেকটা বেঞ্চমার্ক 5 বার করে রান করা হয়েছে। তারপরে যে এভারেজটা রয়েছে সেই এভারেজ ডাটাটা আপনাদেরকে শো করা হচ্ছে এবং চার্টের পাশাপাশি সাইড বাই সাইড গেমের তো কম্পারিজন ফুটেজ থাকছেই। আমাদের আজকের টেস্ট করা গ্রাফিক্স কার্ডগুলোর কোনোটাই টপ অফ দ্য লাইন গ্রাফিক্স কার্ড নয়, কাজেই গেমগুলোতে শুধু 1080p রেজলিউশন কি বেছে নেওয়া হয়েছে। প্রিসেট হিসেবে গেম ভেদে মিডিয়াম, লো বা হাই প্রিসেট ব্যবহার করা হয়েছে। তবে যারা 1440p বা 4K রেজলিউশনে এই কার্ডগুলোর পারফরমেন্স দিয়ে আগ্রহী তাদেরকে 3D মার্কের বেঞ্চমার্কের পারফরমেন্স স্কেলিং এর দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হলো। সিঙ্গেল প্লেয়ার গেমগুলোতে যাতে 60 fps মেইনটেইন করা যায় এই জন্য 1080p নেটিভ রেজলিউশনের টেস্ট করা হয়েছে। এর পাশাপাশি FSR থাকলে পরে সেটা ব্যবহার করা হয়েছে। FSR 1 এর ক্ষেত্রে আমরা কোয়ালিটি প্রিসেট ব্যবহার করেছি এবং FSR 2 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আলট্রা কোয়ালিটি প্রিসেট। কিছু গেমে মাল্টিপল API যেমন DirectX 11, 12 এর যদি সাপোর্ট থাকে সেক্ষেত্রে আমরা দুইটাই টেস্ট করেছি যে কোন API তে বেটার পারফর্ম করে, আর গেম যদি এক্সক্লুসিভ ফুল স্ক্রিন সাপোর্ট করে সেটাও টেস্ট করা হয়েছে। ইন গেম ফুটেজ ক্যাপচারের জন্য আমরা ব্যবহার করেছি এনভিডিয়ার ক্ষেত্রে শ্যাডো প্লে, AMD এর ক্ষেত্রে রিলিভ এবং ইন্টেলের ক্ষেত্রে আর কন্ট্রোল প্যানেল, অর্থাৎ যেই ভেন্ডরের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই। এবং এগুলোকে ব্যবহার করার জন্য আমরা যে রেকর্ড করেছি স্ক্রিন, সেখানে আপনারা কিছুটা পারফরমেন্স ড্রপ দেখতে পারবেন, তবে সেটা 2 থেকে 5% এর বেশি না। তবে যে চার্টগুলো তৈরি করা হয়েছে সেখানে এই ধরনের কোনো অ্যাপ ব্যবহার করা হয় না, সেখানে আপনি একদম পিওর নাম্বারটাই দেখতে পারবেন। তবে সব কোম্পানির এনকোডারের পারফরমেন্স কিন্তু একরকম না, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। 3D মার্কের 5টা টেস্টের সর্বমোট 25টা বেঞ্চমার্ক রান, 14টা গেমে 5টা করে, বেঞ্চমার্কের 70টা রান, এছাড়াও এরর কারেকশন এবং ভ্যালিডেশনের জন্য অতিরিক্ত কিছু রান, প্লাস সাইড বাই সাইড ফুটেজ কালেকশনের জন্য বেঞ্চমার্ক রানগুলো কাউন্ট করা হলে প্রতিটা কার্ডে প্রায় 125টার মতো বেঞ্চমার্ক পাস রান করা হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন যে 5টা কার্ডে টোটাল মিলে প্রায় 625 প্লাস বেঞ্চমার্ক রান করা হয়েছে। ভিডিও শেষ করার পরে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পরে ভিডিওতে আবার দেখা হবে, আর যদি না থাকি তাহলে কমেন্ট বক্সে বলে যায়েন যে এতে আপনারা কতটুকু উপকৃত হলেন এবং কে কোন জিপিইউ ডিসাইড করলেন। প্রথমেই সিনথেটিক কিছু বেঞ্চমার্ক দিয়ে শুরু করতেছি। 3D মার্কেট DirectX 11 বেসড পারফরম্যান্স টেস্ট ফায়ার স্ট্রাইক দিয়ে শুরু করা যাক। ফায়ার স্ট্রাইকের ওভারঅল স্কোরের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের মেজারিং স্টিক AMD RX 574GB কার্ডটি সবচেয়ে হাইয়েস্ট স্কোর অ্যাচিভ করেছে, অর্থাৎ প্যালাদিন RX 5500 XT কার্ডটিতেও ক্লক স্পিড ইস্যু রয়েছে। ফায়ার স্ট্রাইকের গ্রাফিক টেস্টের FPS দেখতে গেলেও আমরা ওভারঅল স্কোরেরই একটা ব্রেকডাউন দেখতে পাই, যেখানে সারপ্রাইজিংলি আমাদের পয়েন্ট অফ রেফারেন্স কার্ডটা এগিয়ে আর্ক A380 এবং GTX 1650 এর অবস্থা খুব একটা সুবিধার না। তবে সিনথেটিক বেঞ্চমার্কের রেজাল্ট সবসময় রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের পারফরমেন্স রিফ্লেক্ট করে না। ফায়ার স্ট্রাইক এক্সট্রিম 1440p রেজলিউশনের পাশাপাশি এতে থাকা ভিজুয়াল ইফেক্টস গুলো আরো ইন্টেন্সলি অ্যাপ্লাই করে, যার সাইড এফেক্ট হিসেবে সব কয়টি কার্ডের ওভারঅল স্কোর ম্যাসিভভাবেই ড্রপ করেছে। তবে এবারে RX 5500 XT সবার চেয়ে এগিয়ে। FPS এর দিক থেকে AMD সবকটি কার্ডের পারফরমেন্স খুব কাছাকাছি। RX 5500 XT কার্ডটি খুব সামান্য মার্জিনে এগিয়ে, ইন্টেলের আর্ক A380 খুব একটা পিছিয়ে নেই, তবে GTX 1650 বেশ তফাতে রয়েছে। ফায়ার স্ট্রাইক আলট্রা 4K রেজলিউশনের খুব ডিমান্ডিং একটা টেস্ট। আমাদের আজকের টেস্ট স্যুটের কার্ডগুলো 4K রেজলিউশনের জন্য মোটেও প্রযোজ্য না, স্কোর কার্ডও ঠিক তাই বলছে। ফায়ার স্ট্রাইক আলট্রার FPS ব্রেকডাউনের দিকে গেলে আমরা কম্বাইন টেস্টে কম বেশি সবকটি কার্ডকেই সিঙ্গেল ডিজিট স্কোর করতে দেখেছি। গ্রাফিক টেস্ট 2তে AMD কার্ডগুলো ডাবল ডিজিটে পৌঁছালেও এই লেভেলের পারফরমেন্স গেম প্লের জন্য তেমন উপভোগ্য কিছু নয়। আর্ক এবং GTX 1650 গতানুগতিকভাবেই এই সিনথেটিক টেস্টগুলোতে সবার শেষে। টাইমস বাই DirectX 12 এর প্রথম সারির কিছু বেঞ্চমার্কের মধ্যে অন্যতম। এটা একটা 1440p রেজলিউশনের বেঞ্চমার্ক। লো লেভেল API পাওয়া মাত্রই কিন্তু ইন্টেলের আর্ক রীতিমতো গর্জে উঠে বাজিমাত করে ছাড়লো সবচেয়ে বেশি স্কোর করে। FPS ব্রেকডাউনে আমরা দেখতে পাচ্ছি প্যালাদিনে 5500 XT গ্রাফিক্স টেস্ট 1 জিতলেও গ্রাফিক্স টেস্ট 2তে হেরে গিয়ে দ্বিতীয় স্থানে পড়লো। AMDর পোলারিস কার্ডগুলো এবং এনভিডিয়ার GTX 1650 কার্ডের FPS ব্রেকডাউনে খুব একটা তফাৎ নাই। টাইমস বাই এক্সট্রিম টাইমস বাই বেঞ্চমার্কের বড় ভাই, এটি 4K রেজলিউশনের একটা বেঞ্চমার্ক এবং 4K মানে এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ডের জন্য গলার কাটা। ওভারঅল স্কোরের দিক থেকে RX 5500 XT প্রথম, ইন্টেলের আর্ক দ্বিতীয় এবং পোলারিস কার্ড দুইটা তৃতীয় স্থান দখল করে। FPS ব্রেকডাউনের দিকে তাকালে খুবই করুণ কিছু এভারেজ স্কোর আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। ম্যাক্সানের RX 580 2040 SP এবং MSI এর GTX 1650 গ্রাফিক্স টেস্ট 2তে ডাবল ডিজিট স্কোর করতে ব্যর্থ হয়েছে। এবারে চলে আসছি গেমিং বেঞ্চমার্কে। শুরুতেই কিছু স্পোর্টস টাইটেলে কার্ডগুলোর পারফরমেন্স দেখে নেই। কাউন্টার স্ট্রাইক 2তে 1080p রেজলিউশনে ক্যারেক্টার মডেল কোয়ালিটি হাই কোয়ালিটিতে সেট করে বাকি সকল প্রকার গ্রাফিক্যাল ইফেক্টস এর কোনোটাই ডিজেবল না করে লো বা মিডিয়াম সেট করে আমরা প্র্যাকটিস মোডে আইকনিক ডাস্ট 2 ম্যাপে 5টা বটের এগেইনস্টে গেম প্লে টেস্ট করেছি। আমরা কার্ডগুলোর পারফরমেন্সে বেশ লিনিয়ার একটা স্কেলিং দেখতে পাচ্ছি। GTX 1650 বেশ ভালোভাবেই RX 5500 XT এর সাথে এই টাইটেলটায় কম্পিট করছে। বলে রাখা ভালো যে এনভিডিয়াতে থাকা রিফ্লেক্স ফিচারটির কারণে GTX 1650 কার্ডটিতে গেমটি বেশি রেসপন্সিভ মনে হয়েছে। রাউন্ড স্টার্টিং এর কারণে 0.1% লো সবারই কম বেশি একই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই টাইটেলটিতে যদি একটা উইনার পিক করতে হয় সেটা হচ্ছে GTX 1650। আর ভালো কথা, সাইড বাই সাইড কম্পারিজনে ইন্টেলের ফুটেজ বেশ ল্যাগি, এটা খুব সম্ভব হাই গ্রাফিক্যাল লোডের কারণে এনকোডার ওভারলোডেড হয়ে যাওয়া হয়েছে। তবে রিয়েল টাইমের গেম প্লেতে এক্সপিরিয়েন্স বেশ স্মুথ। ফুটেজ ক্যাপচারে থাকা এই ল্যাগ স্রেফ কসমেটিক ইস্যু। ফোর্টনাইট ব্যাটল
রয়্যাল বেশ পপুলার একটা মাল্টিপ্লেয়ার টাইটেল, বিশেষ করে একটু ইয়াং অডিয়েন্সের মাঝে। এই টাইটেলটির স্ক্রিন রেজুলেশন 72% সেট করে অন্যান্য গ্রাফিক সেটিংগুলোকে লো থেকে মিডিয়ামে সেট করে আমরা ঝাঁপিয়ে পড়ি ব্যাটেল রয়্যাল মোডে। অন্য যে কোনো অনলাইন কম্পিটিটিভ মাল্টিপ্লেয়ার গেমের মতো এক্ষেত্রেও আমাদের কম্পারিজনে স্ক্রিনে থাকা অ্যাকশনগুলো একটা রান থেকে অন্যটিতে র্যাডিক্যালি ডিফারেন্ট, তাই আমাদের বেঞ্চমার্ক নাম্বারগুলোকে একটা পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে মনে করাটাই বেটার হবে। এমডির 3টা গ্রাফিক্স কার্ডই ফোর্টনাইট বেশ ভালোভাবেই খেলা যাবে, তবে 120 হার্জ বা হাই রিফ্রেশ রেট মেইনটেইন করা পসিবল হবে না। ইন্টেলের আর কিছু শেরার কম্পাইলেশন স্টার্টার দেখালেও কিছুক্ষণ গেম প্লের পরে স্মুথ পারফর্ম করা শুরু করে, তবে GTX 1650, DirectX 11 বা 12 এর কোনোটাতেই ভালো পারফর্ম করে নাই। ইন্টেলের কার্ডটিতে ওভারঅল FPS কম থাকলেও গেম প্লে এক্সপিরিয়েন্স ভালো ছিল। এবারে চলে আসছি কিছু হেভি হিটিং AAA টাইটেলে। গেল বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড গেমগুলোর একটা হচ্ছে স্টারফিল্ড। বলে রাখা ভালো যে আজকের টেস্ট শুটে থাকা সব কয়টা কার্ডই এই গেমটির মিনিমাম রিকোয়ারমেন্টস মিট করে না। তা সত্ত্বেও আমরা মোটামুটি প্রায় সব ইন গেম গ্রাফিক্যাল সেটিং লোতে সেট করে FSR 2 কোয়ালিটি প্রিসেটের মতো 67% রেজুলেশন সেট করে গেমটি মোটামুটি খেলার উপযোগী করার চেষ্টা করেছি। RX 5500 XT এই গেমটিতে ক্লক স্পিড জনিত ইস্যু থেকে অনেকটাই মুক্ত থাকায় একটা বেশ বড়সড় লিড নিয়েছে। এমডি স্পন্সর্ড টাইটেল হলেও GTX 1650 বেশ আশ্চর্যের সাথেই এমডির পোলারিসকে টেক্কা দিয়েছে। ইন্টেল আর্কের পারফরমেন্স নিয়েও তেমন বিশেষ কিছু বলার নাই। আনরিয়েল ইঞ্জিন 5 এর বেশ চমৎকার ইমপ্লিমেন্টেশন সম্পূর্ণ রোবোকপ রোগ সিটিতে 67% রেজুলেশন স্কেলিং সেট করে টেম্পোরাল সুপার রেজুলেশন আপস্কেলারের পাশাপাশি সব সেটিং লো করে দিয়ে এই গেমটি বেঞ্চমার্ক করা হয়েছে। ডেট্রয়েটের রাস্তায় টহল দিতে দিতে অবৈধভাবে পার্ক করা একটা গাড়ির সামনে পৌঁছানো পর্যন্তই আমাদের বেঞ্চমার্কের দৌড়। রেজাল্টের দিকে তাকালে RX 5500 XT বেশ বড় ব্যবধানে এগিয়ে। এরপরে আছে GTX 1650। অ্যাভারেজের দিক থেকে ইন্টেলের আর্ক তেমন পিছিয়ে নেই। RX 580 2040 SP সবকিছু কনসিডার করলেও বেশ ভালো পারফর্ম করেছে। আর RX 570 4GB VRAM এর অভাবে ধুকছে। প্লেস্টেশন এক্সক্লুসিভ রিটার্নাল গেমটি 2023 সালে পিসিতে রিলিজ পায়। গ্রাফিক্স মেনুতে সবকিছু মিডিয়ামে সেট করে FSR আপস্কেলার কোয়ালিটি প্রিসেট সেট করে গেমটার বিল্ট ইন বেঞ্চমার্কের সাইড বাই সাইড পারফরমেন্স কম্পারিজনের ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। ওভারঅল স্কোরের দিকে তাকালে ইন্টেলের ম্যাক্সিমাম ফ্রেম রেটের দিকে নজর পড়াটা স্বাভাবিক, তবে এই স্কোরটিকে নিছকই একটা অ্যানোমেলি বা বাগ হিসেবে মনে করাটাই শ্রেয়। ইন্টেলের ম্যাক্সিমাম ফ্রেম রেটের দূষিত রেজাল্ট বাদ দিলে এই গেমটিতে কার্ডগুলোর পারফরমেন্স বেশ কম্পিটিটিভ, ক্লিয়ারভাবে উইনার ডিক্লেয়ার করা যাচ্ছে না। সাইবারপাঙ্ক 2077 গেমটিতে ইন গেম গ্রাফিক সেটিংস মিডিয়াম প্রিসেটে সেট করে স্রেফ টেক্সচার সেটিংটি মিডিয়াম থেকে হাইতে সেট করে আমাদের টেস্টিং সম্পন্ন হয়। নেটিভ 1080p রেজুলেশনে গেমটা এই সেটিংসে RX 5500 XT বেশ ভালো মার্জিনে এগিয়ে। ইন্টেল এবং এনভিডিয়ার পারফরমেন্স প্রায় নেক অ্যান্ড নেক। এমডির বয়োজ্যেষ্ঠ পোলারিস কার্ডগুলো কিছুটা পিছিয়ে রয়েছে। এবার FSR কোয়ালিটি প্রিসেট আপস্কেল অ্যাপ্লাই করে আমাদের সেম বেঞ্চমার্ক রাউটে আমাদের RX 5500 XT বাদে বাকি সবকটি কার্ডে বেশ ক্লোজ কম্পিটিশন দেখতে পাই। ইন্টেলের আর্ক এই গেমটিতে বেশ ভালো পারফর্ম করেছে। GTX 1650 এর পারফরমেন্সও নিঃসন্দেহে ভালো। এমডি পোলারিস বেসড কার্ডগুলো সমান তালে তাল মিলিয়ে চলছে। ডাইং লাইট 2 গেমটি মিডিয়াম প্রিসেটে নেটিভ 1080p রেজুলেশনের DirectX 11 API দিয়ে টেস্ট করার সময় ইন্টেলের আর্ক কার্ডটির সমস্যা ধরা পড়লো। এই API দিয়ে গেমটি খেলার সময় ফুটেজ ক্যাপচার ঠিকমতো কাজ করছিল না এবং গেমটি রান হলেও টোটাল এক্সপিরিয়েন্স ছিল ল্যাগি। আপনাদেরকে বেঞ্চমার্কের ফ্রেম টাইমের একটা স্ক্রিনশট শো করছি। এই ফ্রেম টাইমে হিজিবিজি লাইন থাকাটাই স্টার্টারিং এর প্রুফ। অন্যান্য কার্ডগুলোর পারফরমেন্সের কথা বলতে গেলে RX 5500 XT বেশ শক্তভাবে এগিয়ে রয়েছে। এমডির পোলারিস কার্ডগুলো বেশ ভালো পারফর্ম করছে। GTX 1650 সামান্য পিছিয়ে রয়েছে। এবারে একই গ্রাফিক্স API এবং প্রিসেটে FSR কোয়ালিটি আপস্কেলিং সেট করে আমরা পারফরমেন্সে বেশ ইমপ্রুভমেন্ট দেখতে পাই। ইন্টেলের আর্ক এই গেমটি DirectX 11 এ একদমই চালাতে পারে না বিধায় এই টেস্টে শূন্য পাচ্ছে। RX 5500 XT কার্ডটির পারফরমেন্স লিড ধরে রাখছে, তবে এই সেটিং এ ইন্টেল বাদের সব কয়টি কার্ডই বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবারে API পাল্টে DirectX 12 দিয়ে 1080p রেজুলেশনে গেমটি টেস্ট করা মাত্রই ইন্টেলের আর্ক বেশ ভালো পারফরমেন্স স্কেলিং দেখালো। ইন্টেলের DirectX 12 এবং ভালকানের মতো লো লেভেল API ছাড়া অন্যান্য API গুলোতে যে কিছু ড্রাইভার লেভেল অক্ষমতা রয়েছে তার হাতে কলমে প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবার সেম সেটিং এ FSR কোয়ালিটি আপস্কেলিং অ্যাপ্লাই করে পারফরমেন্স টেস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেল এবং এনভিডিয়া ছাড়া অর্থাৎ AMD কার্ডগুলোতে কিছুটা নেগেটিভ পারফরমেন্স স্কেলিং দেখা যাচ্ছে। ব্যাটম্যান আর্কাম নাইট টাইটেলটি একটা ক্লাসিক হিসেবে গেমারদের মাঝে এখনো জনপ্রিয়। গেমওয়ার্কস এক্সক্লুসিভ 2টা সেটিং বাদে বাকি সবকিছু ম্যাক্সড আউট করে 1080p নেটিভ রেজুলেশনে ইন গেম বেঞ্চমার্ক দিয়ে আমরা পারফরমেন্স টেস্ট করেছি। ড্রাইভার রিলেটেড ইস্যুর কারণে ইন্টেল আর্ক এই গেমটা স্টার্ট করতেই ফেল মারে। একটু ঘাটাঘাটি করে দেখা যায় যে এইটা একটা নন ইস্যু। আমাদের টেস্ট বেঞ্চের সবকটা কার্ডই এই গেমটা বেশ ভালোভাবেই খেলা যাবে, এমনকি সেটিং একটু অ্যাডজাস্ট করলে 1440p তেও বেশ ভালো পারফরমেন্স দেখা যায়। বর্ডারল্যান্ডস 3 তে DirectX 11 API দিয়ে 1080p নেটিভ রেজুলেশনে মিডিয়াম সেটিং দিয়ে আমরা আমাদের আজকের টেস্ট সুটের কার্ডগুলো ইন গেম বেঞ্চমার্ক দিয়ে টেস্ট করে সবকটি কার্ড থেকে বেশ ভালো পারফরমেন্স দেখতে পাই। তবে সাইড বাই সাইড ফুটেজে ইন্টেল কার্ডটিকে ফ্রেম ড্রপ করতে দেখা যাচ্ছে। ইন গেম এক্সপিরিয়েন্স স্মুথ হলেও আর্ক কার্ডটিতে বিল্ট ইন এনকোডারে ফুটেজ ক্যাপচার করতে গিয়ে আবারও আমরা এই পরিস্থিতির শিকার হলাম। এটা এক হিসেবে একটা কসমেটিক ইস্যু। সেম সেটিংসে DirectX 12 এ আমরা GTX 1650 ছাড়া অন্য সবকটা কার্ডই সামান্য পারফরমেন্স ইমপ্রুভমেন্ট দেখতে পাই। ইন্টেল কার্ডটিতে সাইড বাই সাইড ফুটেজে ফ্রেম ড্রপের সংখ্যা এখন কিছুটা কমেছে। RX 5500 XT এই গেমটিতে জয়ী হলেও অন্যান্য কার্ডগুলো
সেগুলো পারফরমেন্সও বেশ ভালো। আমাদের গেমিং বেঞ্চমার্ক সুইটে থাকা একমাত্র রেসিং গেম ফোরজা হরাইজন 5 খুবই অপটিমাইজড একটা টাইটেল এবং আনসারপ্রাইজিংলি ইন্টেলের আর্ক ডিরেক্টএক্স 12 এপিআই পেয়ে বেশ লাফিয়ে ওঠে। ইন গেম মিডিয়াম গ্রাফিক প্রিসেটে 1080p রেজলিউশনে কোনো প্রকার স্টার্টার ছাড়াই সব কয়টি কার্ডে ইন গেম বেঞ্চমার্ক পাসগুলো কমপ্লিট হয়েছে। ইন্টেলের এনকোডার ওভারলোডেড হয়ে যাওয়ায় সাইড বাই সাইড ফুটেজে আবারও ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে, তবে ইন গেম এক্সপিরিয়েন্স একদম স্মুথ ছিল। একসময় প্লেস্টেশন এক্সক্লুসিভ হরাইজন জিরো ডন কমপ্লিট এডিশন টাইটেলটাই ইন গেম অরিজিনাল প্রিসেটে 1080p রেজলিউশনে ইন গেম বেঞ্চমার্ক দিয়ে টেস্ট করার পরে আমরা বেশ ছড়ানো ছিটানো পারফরমেন্স দেখতে পাচ্ছি। ইন্টেলের আর্ক কার্ডটা কিছুটা পিছিয়ে পড়েছে। RX 5500 XT একটা ডিফারেন্ট লিগে অবস্থান করছে। GTX 1650 এবং AMD এর পোলারিস কার্ডগুলো খুব একটা খারাপ পারফর্ম করছে না। সেম গ্রাফিক্যাল প্রিসেটে FSR আলটিমেট কোয়ালিটি অ্যাপ্লাই করতেই আমরা ইন্টেল আর্ক ছাড়া অন্য সব কার্ডে বেশ বড় রকমের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম। সাইড বাই সাইড ফুটেজে আর্ক কার্ডটার এনকোডারের ল্যাগ ধরা পড়ছে, কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করছি যে ইন গেম পারফরমেন্স বেশ স্মুথ এবং এটা স্রেফ রেকর্ডিং এর ল্যাগ। মেট্রো এক্সোডাস গেমটা DirectX 11 API তে 1080p রেজলিউশনে আমরা মিডিয়াম প্রিসেটে টেস্ট করতেই সবকটি কার্ড থেকে বেশ ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি। 5500 XT এর ম্যাক্সিমাম ফ্রেম রেট স্কোরটি খুব সম্ভব একটা বাগ, বেশ কয়েকবার টেস্ট করার পরেও এই একই স্কোর আমরা পেয়েছি। এবারে সেম এপিআই তে হাই সেটিংসে কার্ডগুলো টেস্ট করতেই পারফরমেন্স বেশ খানিকটা দমে এলো, তবে সার্বিক পারফরমেন্সের হিয়ারকিতে খুব একটা পরিবর্তন এলো না। এবারে DirectX 12 API দিয়ে মিডিয়াম প্রিসেটে টেস্ট করার পরে সবকয়টি কার্ডের নেগেটিভ পারফরমেন্স স্কেলিং এর দেখা মিলল। সেম এপিআই তে হাই প্রিসেটেও সেই একই নেগেটিভ স্কেলিং এর দেখা পাওয়া যাচ্ছে। এই টাইটেলটা DirectX 11 এ খেলাই বুদ্ধিমানের কাজ হবে। RX 5500 XT এর ম্যাক্স ফ্রেম রেট ছাড়া পারফরমেন্স স্প্রেড বেশ টাইট। আমাদের গেমিং বেঞ্চমার্ক সুটের শেষ টাইটেলটা হচ্ছে শ্যাডো অফ দ্য টুম রাইডার DirectX 11 দিয়ে 1080p রেজলিউশনে মিডিয়াম প্রিসেটে টেস্ট করতেই আমরা FPS এর বন্যা দেখতে পেলাম, তবে আর্ক কার্ডটা কিছুটা পিছিয়ে। এবারে সেম এপিআই কিন্তু হাই প্রিসেটে আমরা মিডিয়ামের তুলনায় খুব সামান্য পারফরমেন্স ইম্প্যাক্টে বেটার ইমেজ কোয়ালিটি এক্সপিরিয়েন্স পাই, কিন্তু এই পারফরমেন্সের চেয়ে আরো বেটার কিছুর আশায় আমরা সুইচ করছি DirectX 12 এ। DirectX 12 এ আমরা যেই পারফরমেন্স স্কেলিং আশা করেছিলাম তা পেলাম না, উল্টা কিছুটা নেগেটিভ পারফরমেন্স স্কেলিং দেখতে পাচ্ছি। সেম এপিআই তে হাই প্রিসেটেও সেই একই নেগেটিভ স্কেলিং, এবং এরই সাথে শেষ হলো আমাদের গেমিং টেস্ট স্যুট। চলে আসছি পারফরমেন্স ব্রেকডাউন এবং অ্যাওয়ার্ডসে। তো আমাদের এই 5-ওয়ে কার্ডের আজকের উইনার কে হচ্ছে প্যালাডিন RX 5500 XT। এই কার্ডটা আসলে বিলং করার কথা হচ্ছে 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে, কিন্তু সামহাউ এইটার দাম কমে এমন একটা জায়গায় চলে এসেছে অর্থাৎ 15,000-এ, যেখানে এটা অন্য কার্ডগুলোকে অ্যাবসলিউটলি কিল করে ফেলে বিকজ অফ ইটস প্রাইস টু পারফরমেন্স রেশিও। এখন এই কার্ডটার দাম এত কম কেমনে হইল সেটাও একটা চিন্তার বিষয়। এইবার আমরা একটু পিন পয়েন্ট করি এই কার্ডটার সুবিধাগুলা কি কি। বেস্ট প্রাইস টু পারফরমেন্স, মাত্র 15,000 টাকায় এইরকম ডিনামাইট পারফর্মার পাওয়া যাচ্ছে, এইটা একটা চমৎকার ব্যাপার। সলিড বিল্ড কোয়ালিটি, কুলিং এবং ব্যাকপ্লেট পর্যন্ত আছে 15,000 টাকার একটা কার্ডে। আমাদের টেস্ট করার সময় ড্রাইভার স্ট্যাবিলিটি বেশ ভালো ছিল, যদিও AMD, NVIDIA, ইন্টেল এদের প্রত্যেকের ড্রাইভারই মাঝে মধ্যে ঝামেলা করে, তবে ড্রাইভার সাপোর্টের ক্ষেত্রে আবার চ্যাম্পিয়নশিপটা ইন্টেল নিয়ে যাচ্ছে। কেন সবাই জানেন আশা করি। 5500 XT তে 8GB ভিডিও মেমোরি থাকার কারণে বেশ কিছু ভালো ভালো গেমও আপনি ভালো কোয়ালিটি প্রিসেটে খেলতে পারবেন এবং গ্রাফিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেকটা বেটার হবে। এবং এই কার্ডটার সাথে আলাদা কোনো হোয়াইট ট্যাক্স নাই, কারণ কার্ডটা এমনিতেই অনেক কম দামে সেল হচ্ছে। নর্মালি যে কোনো কিছু হোয়াইট হলেই দাম বেড়ে যায়, একমাত্র মনে হয় টুথপেস্ট ছাড়া। আইডিয়াল অবস্থায় একদম সাইলেন্ট, কেননা ফ্যান স্টপের মতো প্রিমিয়াম ফিচার এটাই রয়েছে। কার্ডের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে না গেলে ফ্যান চালু হয় না। FSR 3 এর মতো ওপেন সোর্স আপস্কেলার এবং এর উপর ভিত্তি করে ইন গেম ফ্রেন্ড জেনারেশনের ফিচারটা দেয়া রয়েছে। এছাড়াও যদি এই কার্ডটার বোর্ড পাওয়ার এবং ভোল্টেজ নিয়ে সামান্য নাড়াচাড়া করা হয় তাহলে এখান থেকে আরেকটু পারফরমেন্স স্কুইজ করা পসিবল। এছাড়াও কিছু হিডেন পটেনশিয়াল পারফরমেন্স আনলকিং এর সুযোগ এর মধ্যে রয়েছে, যেগুলো যদি সময় সুযোগ পাই, সলিড ডকুমেন্টেশন করতে পারি, তাহলে পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর ইচ্ছা রয়েছে। এবারে এই কার্ডটার কিছু কনস বলে নেওয়া যাক। কার্ডটায় লোড না পড়লে ফ্যান চালুই হয় না খুব একটা, কিন্তু যখন চালু হয়, চালু হওয়ার সময় একটু শব্দ পাওয়া যায়, এবং যখন এটা লোড পড়ে অর্থাৎ একদম ইন্টেন্সিভ ওয়ার্কলোড এটা ফেস করে, তখন কিন্তু ফ্যানের নয়েজটা খুব ভালোই কানে আসে। তবে আপনাদের মধ্যে যারা ধুমায় গেমিং করেন তারা যেইভাবে গেমের মধ্যে ডুবে থাকবেন তাতে এই নয়েজ খুব একটা টের পাওয়ার কথা না। দ্বিতীয়ত এই কার্ডটা যদি PCIe এক্সপ্রেস 4 লেনে ব্যবহার করা না হয়, অর্থাৎ কারো মাদারবোর্ড যদি PCIe 3 হয়, তাহলে সেইখানে কিছুটা পারফরমেন্স পেনাল্টি দিতে হতে পারে। এই কার্ডটায় কোনো মেমোরি বা VRM টেম্পারেচারের সেন্সর নাই, সো এইখানে কি অবস্থা সেটা আপনি জানবেনও না, জানার উপায়ও নাই। DirectX 12 এর কোনো সাপোর্ট এই কার্ডটায় নাই, যে কারণে কিছু কিছু নতুন টাইটেলে এই কার্ডটা সাফার করে, যেমন অ্যালান ওয়েক 2 তে মেশ শেডার না থাকার কারণে এই কার্ডটা মার খেয়ে যায়। প্যালাডিনের VBIOS এ কোনো একটা ইস্যু থাকার কারণে এই কার্ডটা তার ফুল পটেনশিয়ালে পারফর্ম করতে পারে না। প্যালাডিনের VBIOS এর ইস্যু কিন্তু শুধু এই 5500 XT তেই না, তাদের যে RX 580 2040 SP আছে সেখানেও এটা বিদ্যমান। কিছু কিছু গেমে কিছু কিছু জায়গায় গিয়ে এই কার্ডটার যে কোর ক্লক স্পিড স্পেসিফিকেশনে মেনশন করা আছে সেই বেস ক্লক স্পিডের থেকেও নিচে চলে যায়। তারপরও এত কিছুর পরেও এই কার্ডটা কিন্তু এই সবকটা কার্ডের মধ্যে প্রাইস পারফরমেন্সে বেস্ট পারফর্মার। যাদের কাছে প্রাইস টু পারফরমেন্সে FPS টাই মুখ্য, তাদের জন্য প্যালাডিন RX 5500 XT এই মুহূর্তে বেস্ট চয়েস। এই প্রাইস
সেগমেন্টে যে কয়টা কার্ড আমরা টেস্ট করলাম সেগুলোর মধ্যে। এবারে সাইলেন্ট বা নিঃশব্দ ক্যাটাগরি, আমাদের সব কয়টা কার্ডের মধ্যে সবচেয়ে বেশি সাইলেন্ট অপারেশন মেনটেন করেছে MSI GTX 1650 Ventus XS OC V3 4GB কার্ডটা। এই কম্পারিজনে সবচেয়ে এক্সপেন্সিভ কার্ড হচ্ছে এইটা। আমরা যদি ওভারঅল পারফরমেন্সের হিসাব করি তাহলে এই কার্ডটা ইউজুয়ালি আমাদের টপ 3টা পারফরমেন্সের মধ্যেই থাকে। মাত্র 4GB VRAM থাকা সত্ত্বেও এটার পারফরমেন্স বেশ সারপ্রাইজিং বলতে হবে। কিন্তু যেই জায়গাটায় এই কার্ডটা এস করেছে সেটা হচ্ছে এর H.264 এনকোডার, অর্থাৎ NVENC নামে যাকে আমরা চিনি। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো মাত্রই AV1 অ্যাডপ্ট করা শুরু করেছে, তাই H.264 এখনো অনেক বেশি রিলেভেন্ট এবং অধিকাংশ মানুষই দেখা যায় H.264ই ভিডিও এক্সপোর্ট থেকে শুরু করে সবকিছু করে থাকেন। যদিও আমরা রিসেন্টলি H.265টা ট্রাই করতেছি। এই কার্ডটার স্পেশালিটি হচ্ছে এই এনকোডারটা, যারা স্ট্রিমিং করতে চান বা ভিডিও এক্সপোর্ট তারা এইখানে অনেকটাই সুবিধা পাবেন। এর বাইরে প্রফেশনাল ওয়ার্কলোডে যেই সব অ্যাপ্লিকেশন কুডা কোর ব্যবহার করে সেগুলোর জন্য এই কার্ডটা এক্সক্লুসিভ। যারা কুডা বেসড বিভিন্ন সফটওয়্যার 3D থেকে শুরু করে নানা কিছু ব্যবহার করেন, এমনকি ভিডিও এডিট করেন, একটা স্টেবল পারফরমেন্স চান, তাদের জন্য কিন্তু এই প্রাইস রেঞ্জে 1650 এনভিডিয়ার এই কার্ড ছাড়া আর কোনো গতি নেই। তবে যদি আপনার হাতে আরেকটু বাজেট বাড়ানোর সুযোগ থাকে এবং প্রফেশনাল ওয়ার্কলোডটা আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হয়তো আর কিছু টাকা অ্যাড করে আপনার জন্য একটা 1660 Ti নেওয়াটা একটা বেটার চয়েস হতে পারে। কার্ডটার প্রোস এবং কনস গুলো এক নজরে দেখে নিই এবার। স্টেবল ড্রাইভার্স, তবে AMD এনভিডিয়া ইন্টেল এরা সবাই ড্রাইভারের সময় সময় ঝামেলা করে। স্টেবল গেমিং পারফরমেন্স, টাইটেলের স্পন্সর যাই হোক না কেন, স্পোর্টস টাইটেলের রিফ্লেক্সের মতো লেটেন্সি রিডাকশন এবং ইনপুট রেসপন্সিভনেস ইমপ্রুভ করার মতো প্রিমিয়াম ফিচার্স, মোটামুটি লো পাওয়ার ড্র এবং 300 থেকে 400 ওয়াটের মতো পাওয়ার সাপ্লাইতেও চলবে। থার্ড বা ফোর্থ জেনারেশন কোর i5 এর মতো পুরনো সিস্টেমগুলোতেও এটা খুব একটা বটলনেক হবে না। কুডা কোর এবং বেশ গ্রহণযোগ্য H.264 এনকোডার। কার্ডটা ফ্যাক্টরি থেকে ওভারক্লকড এবং আপনার ধৈর্য এবং জ্ঞান যদি থাকে তাহলে ভোল্টেজ, পাওয়ার লিমিট, ক্লক স্পিড এবং মেমোরি ক্লক নিয়ে আরেকটু টুইকিং করে আরেকটু বেটার পারফরমেন্স এটা থেকে এক্সট্রাক্ট করা পসিবল। এবারে কনস গুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রাইস টু পারফরমেন্সে এই কার্ডটা সব থেকে পিছিয়ে থাকবে, কারণ এই কার্ডটা আমাদের কম্পারিজনের কার্ডগুলোর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা 4GB কার্ড, অর্থাৎ এটা ভবিষ্যৎ খুব একটা ভালো না, সামনে অন্ধকার দিন আসতেছে, কারণ গেমগুলো প্রচুর VRAM হাংরি হয়ে যাচ্ছে। আর নাম্বার থার্ড যেটা হচ্ছে এত দামের একটা কার্ড, অলমোস্ট 20,000 টাকা, ভাই একটা ব্যাকপ্লেট নাই। যাই হোক, যারা এনভিডিআর ভক্ত, মাল্টিপ্লেয়ার বা স্পোর্টস টাইটেলগুলোতে বা সিঙ্গেল প্লেয়ার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য রিফ্লেক্সের মতো ফিচারগুলো ব্যবহার করতে চান, FSR এর মতো ওপেন সোর্স ফিচারগুলোর অ্যাডভান্টেজও নিতে চান, সেই সাথে কুডা ওয়ার্কলোড যাদের জন্য মাস্ট, তাদের জন্য এই কার্ডটা নেওয়া ছাড়া খুব একটা উপায় নাই। তবে বাজেট আর একটু বাড়ালে পরে আপনার প্যালাদিনের 1660 Tiটা নেওয়া সম্ভব। আর যাদের বাজেট একদমই ডেডলকড, উপরে যাওয়ার কোনো উপায় নাই এবং উপরের যে মেনশন করলাম ফিচারগুলো এগুলা লাগবেই বা এই সুবিধাগুলোর সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, তাদের জন্য আসলে 1650 ছাড়া গতিও নেই। এবারে গরিবের অলরাউন্ডার ম্যাক্সান RX 580 2040 SP, যদিও অনেক চর্বিত চর্বণ, আবারও চাবাইতে ভালো লাগতেছে না, বাট বলতে হচ্ছে ম্যাক্সান RX 580 2040 SP মনে মনে একটা RX 570, বাট 12,000 টাকায় এইটা যে পারফরমেন্স অফার করে সেটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। বেস্ট ভ্যালু বলা যাচ্ছে না, কারণ বেস্ট ভ্যালু হচ্ছে 5500 XT, বাট 12,000 টাকায় তো আর সেটা পাচ্ছেন না। 12,000 টাকার নিচে ম্যাক্সানের এই কার্ডটা যে পারফরমেন্স অফার করতেছে সেটাও নোটওয়ার্দি। এক নজরে যদি প্রোজ এবং কনস গুলা মেনশন করতে হয় পয়েন্ট ধরে ধরে, তাহলে প্রথমেই আসবে এটার হোয়াইট কালার স্কিম। 12,000 টাকার কার্ড দিয়ে আপনি একটা হোয়াইট বিল্ড করে ফেলতে পারতেছেন আন্ডার 40,000-এ। দ্যাটস সামথিং। কার্ডটা বেশ লো প্রোফাইল, তাই এটাকে চেষ্টা করলে ক্র্যাম্প স্পেসে এমনকি মিনি আইটেক্স বিল্ডের মধ্যেও ব্যবহার করা পসিবল। পাওয়ার এফিসিয়েন্সি ভালোই, কার্ডটার ওভারক্লকিংও বেশ হেডরুম আছে। আউট অফ দ্য বক্স টিডিপি কম হতে কম ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেমন জেনুইন 350 ওয়াট থেকে 400 ওয়াটের পাওয়ার সাপ্লাইতে আরামসে কার্ডটা ব্যবহার করতে পারবেন। কিন্তু তাই বলে পাওয়ার সাপ্লাই নিয়ে কিপটামি করার পরামর্শ কাউকে দিচ্ছি না, এটা দেওয়া ঠিক না। এইবারে নেগেটিভ অ্যাসপেক্টগুলো দেখে নিই। প্রথমত এইটার মধ্যে কোনো ব্যাকপ্লেট নাই, কস্ট কাটিং করার জন্য ব্যাকপ্লেটটা উড়ে দেওয়া হয়েছে। আউট অফ দ্য বক্স এই কার্ডটার ক্লক স্পিড অন্যান্য RX 580 যে কার্ডগুলো ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাই, স্পেশালি প্যালাদিন, এটা থেকে একটু কম আসে, বাট আই থিঙ্ক দ্যাটস অ্যাকসেপ্টেবল। পোলারিস আর্কিটেকচারের কার্ডগুলোর ড্রাইভার ডেভেলপমেন্ট এখন এন্ড অফ লাইফ, অর্থাৎ নতুন করে কিছু হচ্ছে না, তাই কিছু ড্রাইভার বাগ এবং স্টেবিলিটি ইস্যু আর কখনো ফিক্স হবে না। যেমন উইন্ডোজ 11-এ ওয়াটম্যান দিয়ে যদি আপনি পাওয়ার ড্র, ফ্যান স্পিড এগুলো কন্ট্রোল করতে যান তাহলে পিসি রিস্টার্ট হয়ে যায়। তবে এইসব ক্ষেত্রে আপনি যদি MSI আফটারবার্নার ব্যবহার করতে পারেন তাইলে আবার এটা অ্যাভয়েড করা পসিবল। এমডির অ্যাক্টিভ ড্রাইভার সাপোর্ট না থাকলেও এখনো যারা পোলারিস, ভেগা বা RDNA 1 কার্ডগুলো ব্যবহার করছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু টুইক্স এবং টিপস নিয়ে ভিডিও করার ইচ্ছা রয়েছে, সময় সুযোগ হলে চেষ্টা করব করার। এরপরে আমাদের আজকের উদীয়মান ট্যালেন্ট বা গুণীর ইন্টেল আর্ক A380 ফোটন 6GB। ডিসক্রিট বা ডেডিকেটেড গ্রাফিক্স মার্কেটে ইন্টেল এখনো নতুন। AMD বা এনভিডিয়ার মতো কয়েক যুগের তাদের ড্রাইভার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স নাই এবং রিসার্চেও অনেকটা পিছিয়ে। তবে লেটেস্ট যে টাইটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইন্টেলের কার্ডটা ভালোই পারফর্ম করে। তবে ইন্টেলের পারফরমেন্স অনেক ক্ষেত্রেই হিট অর মিস, মানে লেগে গেলে দারুণ আর মাঝে মধ্যে খুব কঠিন। এবার কার্ডটার প্রস এবং কনসগুলো কুইকলি দেখে নেই। কার্ডটা বেশ পাওয়ার এফিসিয়েন্ট, যার ফলে নয়েজ ফুটপ্রিন্ট বেশ কম। কার্ডটার ভিডিও এনকোডার, ফিচার সেট
একই প্রাইস রেঞ্জে থাকা অন্যান্য কার্ডগুলোর চেয়ে বেশ অ্যাডভান্সড। কার্ডের বিল্ড কোয়ালিটি সলিড। এই প্রাইস রেঞ্জে থাকা কার্ডগুলোর মাঝে এই কার্ডটাতেই কিছুটা ডেকোরেটিভ লাইটিং রয়েছে। কার্ডটার ড্রাইভার সাপোর্ট যেসব গেমগুলোতে কাজ করে সেগুলো খুব মাখন পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এক্সিএসএস সাপোর্ট রয়েছে, যেটা এফএসআর এর থেকে একটু বেটারই মনে হয়, তবে সেটাও ইমপ্লিমেন্টেশনের উপরে ডিপেন্ড করে। এবারে নেগেটিভ ট্রেড যদি বলতে হয়, তাহলে যত কিছুই আর কি আমি বলি না কেন, যদি এই ড্রাইভারের কারণে আপনি আপনার প্রিয় গেমগুলা, স্পেশালি যেসব এভারগ্রিন গেমগুলো রয়েছে সেগুলো যদি ঠিকমতো খেলতে না পারেন বা আনপ্লেয়েবল সিচুয়েশন হয়, তাইলে পরে আসলে এটা নিয়ে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। যদি আপনার এই প্রাইস রেঞ্জে AV1 এনকোডার দরকার হয় এবং এআই বেসড কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, সেই কথা চিন্তা করেও অনেস্টলি স্পিকিং এই রেঞ্জে এটাকে রেকমেন্ড করা একটু ডিফিকাল্ট। কারণ আপনি যদি একজন এনথুজিয়াস্ট না হন, যদি ট্রাবল শুটিং করার নিয়মিত অভ্যাস আপনার না থাকে, কিংবা ড্রাইভার আপডেটে সবকিছু সলভ হয়ে যাবে এই আশায় মাসের পর মাস ধৈর্য ধরার অভ্যাস না থাকে, তাহলে আপনার জন্য খুব কঠিন দিন এই ইন্টেল কার্ডগুলো নিয়ে আসতে পারে। আসার কথা হচ্ছে, ইন্টেলের ড্রাইভার টিম আমাদেরকে নিয়মিত আশা দেখিয়ে যাচ্ছে যে এই কালকেই সলভ হয়ে যাবে, এই পরশুই সলভ হয়ে যাবে। তো আশা করি সলভ হয়ে যাবে, বাট বাকি কার্ডগুলো ভিড়ে এটাকে এখনই স্ট্রংলি রেকমেন্ড করা ডিফিকাল্ট। এবারে আমাদের যে সাইড বাই সাইড গেম টেস্টগুলো রয়েছে সেগুলো ফুল লেংথ আমরা আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আমরা আপলোড দেই আর কি, সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এই ছিল আমাদের 5-ওয়ে জিপিইউ শোডাউন। আর যেটা রেফারেন্স কার্ড রয়েছে সেটা নিয়ে আলোচনার কোনো দরকার নাই, কারণ এটা আপনি কোথাও কিনতে পারবেন না, জাস্ট টু হ্যাভ দ্য আইডিয়া। এই ভিডিও দেখার পর এখনো যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে, তাইলে আপনার জন্য কচু গাছ রয়েছে, সেখানে গিয়ে কিছু একটা করে ফেলতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।